কস্ট অ্যাকাউন্টিং এর লেভার অধ্যায়ের ক্লাস নং 3-এ সকল দর্শক বন্ধুকে আরো একবার শুভেচ্ছা। তো আজকে আমরা একটি বোর্ড কোশ্চেনের সমাধান করব। এটি হচ্ছে মূলত 2012 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। তো দেখো বন্ধুরা, এই অঙ্কটিতে বলা আছে যে এ ফ্যাক্টরি অপারেটস 8 আওয়ার এ ডে, অর্থাৎ একটি ফ্যাক্টরিতে প্রতিদিন 8 ঘন্টা কাজ হয়। এরপরে বলা আছে দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাপ্লিকেবল টু আ 5-day উইক, অর্থাৎ নিচের তথ্যগুলি একটি সপ্তাহের জন্য প্রযোজ্য, যেখানে 5 দিনে হয় এক সপ্তাহ। দেখো বন্ধুরা, আমরা এখানে প্রথমে পেলাম যে একটি কোম্পানিতে প্রতিদিন কাজ হয় 8 ঘন্টা, প্রথম পয়েন্ট। সেকেন্ডলি হচ্ছে ওই কোম্পানিটি সপ্তাহে 5 দিন কাজ করে, অর্থাৎ তাদের 5 দিনে হয় এক সপ্তাহ তাদের কাজের হিসাব অনুসারে। এরপরে বলা আছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10 ইউনিটস, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রোডাকশন বা প্রমাণ উৎপাদন। অর্থাৎ দেখো বন্ধুরা, ওই প্রতিষ্ঠানটি এটি মনে করে যে আমার এই পণ্যগুলি প্রতি ঘন্টায় 10 ইউনিট উৎপাদন হওয়া উচিত বা তৈরি হওয়া উচিত, প্রতি ঘন্টায় 10 ইউনিট। এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড মান বা প্রমাণ মান। এটা কিন্তু অ্যাকচুয়াল মান না, এটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের অনুমোদিত বা নির্ধারিত মান। এবার বলা আছে নর্মাল ওয়েজেস পার আওয়ার টাকা 4, অর্থাৎ প্রতি ঘন্টায় তারা সাধারণত মজুরি দেয় 4 টাকা। এখন বলা আছে ডিফারেন্সিয়াল রেটস টু বি অ্যাপ্লাইড, অর্থাৎ পার্থক্যমূলক রেটগুলি এখানে প্রযোজ্য হবে। এরপরে বলা আছে যে 75% অফ পিস রেট বিলো স্ট্যান্ডার্ড, অর্থাৎ যদি প্রতিষ্ঠানের যে অনুমোদিত স্ট্যান্ডার্ড মান রয়েছে তার থেকে নিচে কোনো শ্রমিক উৎপাদন করে, তবে সে পাবে মজুরি, অর্থাৎ ওই যে 4 টাকা তার 75%। আর বলা আছে 125% অফ পিস রেট এট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড, অর্থাৎ যদি কোনো শ্রমিক প্রতিষ্ঠানের যে স্ট্যান্ডার্ড মান দেওয়া রয়েছে তার বরাবর, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে কিন্তু প্রতি ঘন্টায় কাজ হয় 10 ইউনিট। তো বন্ধুরা, যদি কোনো শ্রমিক এই স্ট্যান্ডার্ড মান অনুসারে কাজ করে এবং এছাড়াও যদি কোনো শ্রমিক স্ট্যান্ডার্ড মানের থেকে বেশি কাজ করে, অর্থাৎ যদি কোনো শ্রমিক স্ট্যান্ডার্ড মান বরাবর অথবা স্ট্যান্ডার্ড মানের থেকে বেশি কাজ করে, তবে সে পাবে 125% মজুরি, অর্থাৎ ওই যে 4 টাকা আছে প্রতি ঘন্টার জন্য, সেই 4 টাকার 125%। দেখো বন্ধুরা, এরপরে দেওয়া আছে প্রোডাকশন ডিউরিং দ্য উইকস ওয়াজ অ্যাজ ফলোস, অর্থাৎ একটি সপ্তাহের যাবতীয় উৎপাদন দেয়া আছে নিচে। প্রথমে আছে ইউসুফ, একজন কর্মী, যে করেছে 380 ইউনিট উৎপাদন। এবার দেওয়া আছে মেহবুব, যে করেছে 480 ইউনিট উৎপাদন। এবার আছে বেলাল, যে করেছে 420 ইউনিট উৎপাদন। এরপরে আছে সৌরভ, যে 410 ইউনিট উৎপাদন করেছে। এবার দেখো বন্ধুরা, প্রশ্নে বলা আছে যে ক্যালকুলেট দ্য আর্নিং অফ দ্য ওয়ার্কার্স ডিউরিং দ্য উইক আন্ডার দ্য পিস রেট উইথ গ্রান্টেড টাইম রেট সিস্টেম অ্যান্ড দ্য টেইলরস ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। দেখো বন্ধুরা, এখানে আমাকে এই শ্রমিকদের মজুরি বের করতে হবে দুইটি উপায়ে, একটি হচ্ছে গ্রান্টি টাইম রেট সিস্টেম, আরেকটি হচ্ছে টেইলরস ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম। তো বন্ধুরা, আমি প্রথমেই দেখব গ্রান্টেড টাইম রেট সিস্টেম। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে এই যে গ্রান্টেড টাইম রেট সিস্টেম, এটি হচ্ছে মূলত পিস রেট সিস্টেমের বা পিস রেট মেথডের একটি অংশ, যেইখানে একটি প্রতিষ্ঠান দুটি বিষয় বিবেচনা করে। সে দেখে যে শ্রমিকদের মজুরি কোন কোন ক্ষেত্রে বেটার তার জন্য, অর্থাৎ শ্রমিকদের কোন পদ্ধতিতে মজুরি প্রদান করলে শ্রমিকের জন্য সব থেকে লাভদায়ী হয়। যদি ওই শ্রমিকের মজুরিটি ঘন্টা আকারে প্রদান করলে বেশি হয়, তবে সে প্রতিষ্ঠানটি ঘন্টা আকারে মজুরি প্রদান করবে। আর যদি ওই শ্রমিককে পিস আকারে বা একক রূপে মজুরি প্রদান করলে ওই শ্রমিকের সব থেকে বেশি লাভ হয়, তবে তারা এই পিস আকারে মজুরি প্রদান করবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমে বের করে নিব
স্ট্যান্ডার্ড প্রোডাকশন। এবার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু অঙ্কটিতে মান দেওয়া রয়েছে মূলত প্রোডাকশনের, অর্থাৎ ইউসুফ, মেহবুব সবাই কিন্তু এখানে উৎপাদন করেছে পণ্য। এখানে কিন্তু এদের সবার, ইউসুফ, মেহবুব সবার কিন্তু দেয়া আছে উৎপাদনকৃত পণ্যের ইউনিট। তো বন্ধুরা, এই জন্য আমি এখানে অঙ্কটি সমাধান করার ট্রাই করব প্রোডাকশন বেসিসে। এখন দেখো বন্ধুরা, আমি প্রথমে বের করব স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অর্থাৎ এই প্রতিষ্ঠানের কতটা পণ্য ওই এক সপ্তাহে উৎপাদন করা উচিত ছিল বলে মনে করছে এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রোডাকশন বা অনুমোদিত উৎপাদন। অর্থাৎ যে পরিমাণ পণ্য এই প্রতিষ্ঠানটি ভেবেছিল যে এতটা পণ্য উৎপাদন হওয়া এই সপ্তাহে উচিত। এখন দেখো বন্ধুরা, এইখানে বলা আছে যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 1 ঘন্টায় 10 ইউনিট, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি মনে করে যে তাদের 1 ঘন্টায় 10 ইউনিট পণ্য উৎপাদন হওয়া উচিত। তাহলে একদিনে তারা কাজ করে 8 ঘন্টা। যদি 1 ঘন্টায় হওয়া উচিত 10 ইউনিট, তাহলে 8 ঘন্টায় কত হবে? 10 গুণ, অর্থাৎ 80 ইউনিট। এটা হচ্ছে একদিনে। এবার দেখো বন্ধুরা, যদি একদিনে হয় 80 ইউনিট পণ্য, তাহলে এক সপ্তাহে কত হবে? কারণ এই প্রশ্নে বলা আছে যে 5 দিনে হয় 1 সপ্তাহ, অর্থাৎ 80 গুণ 5 চলে আসে 400 ইউনিট। অর্থাৎ দেখো বন্ধুরা, এই প্রতিষ্ঠানটির স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে পার উইক 400 ইউনিট। কারণ 1 ঘন্টায় হচ্ছে 10 ইউনিট, তাহলে একদিনে কাজ করে 8 ঘন্টা, 10 গুণ 8, আর এক সপ্তাহে করে 5 দিন। একদিনে 80 ইউনিট, 5 দিনে 80 গুণ 5, 400 ইউনিট। এবার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু দেয়া আছে রেট পার আওয়ার, অর্থাৎ এখানে দেয়া আছে রেট পার আওয়ার, প্রতি ঘন্টার মজুরি 4 টাকা। কিন্তু এই অঙ্কটিতে মান দেয়া রয়েছে ওই সকল শ্রমিকের পণ্যের উৎপাদনের মান বা প্রোডাকশনের মান। তো সেহেতু আমার এখানে বের করতে হবে রেট পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিট বা 1 ইউনিট উৎপাদন করার জন্য সে কত টাকা পাবে মজুরি। তবে এখানে লিখলাম রেট পার আওয়ার 4 টাকা, যা দেয়া আছে প্রশ্নপত্রে। আমি লিখলাম রেট পার ইউনিট। দেখো বন্ধুরা, যদি 1 ঘন্টায় পায় 4 টাকা, আর ওই 1 ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 10 ইউনিট, অর্থাৎ দেখো বন্ধুরা, একটু ব্যাপারটা বোঝো যে 1 ঘন্টায় উৎপাদন করবে 10 ইউনিট, আর 1 ঘন্টায় বেতন পাবে 4 টাকা। তাহলে আমি কিন্তু বলতেই পারি যে এই 10 ইউনিট পণ্য উৎপাদনের জন্য সে বেতন পাচ্ছে 4 টাকা। তাহলে 1 ইউনিট পণ্য উৎপাদনের জন্য সে কত টাকা পাবে? 4/10, অর্থাৎ 10 ইউনিট পণ্য উৎপাদনের জন্য বেতন পায় 4 টাকা, অতএব 1 ইউনিট পণ্য উৎপাদনের জন্য বেতন পাবে 4/10, চলে আসে 0.40। তো বন্ধুরা, এই হচ্ছে আমার রেট পার ইউনিট, 1 ইউনিট পণ্য উৎপাদনের জন্য মজুরি। এবার দেখো বন্ধুরা, আমি এটা করেছিলাম এফিসিয়েন্সি, যা প্রয়োজন টেইলার্স ডিফারেন্সিয়াল মেথডের জন্য, কিন্তু এটা এখন আমার প্রয়োজন নেই, কারণ আমি প্রথমে করব গ্রান্টেড টাইম রেট সিস্টেম। তো দেখো বন্ধুরা, আমি এখানে লিখলাম ক্যালকুলেশন দ্য ওয়েজেস আন্ডার গ্রান্টেড টাইম রেট সিস্টেম। তো বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে এই অঙ্কটা একটু বিস্তারিতভাবে আলোচনা করে বুঝাবো, তারপরে তোমরা খুব সহজেই শর্টকাটে এত বড় শখ না করেও অঙ্কটি সমাধান করতে পারবে। দেখো বন্ধুরা, আমি লিখলাম গ্রান্টেড আওয়ারলি ওয়েজেস, আরেকটি হচ্ছে পিস ওয়েজেস। কারণ আমি বলেছিলাম যে প্রতিষ্ঠান এটি বিবেচনা করবে যে কোন পদ্ধতিতে কোন শ্রমিককে মজুরি দিলে ওই শ্রমিকের পক্ষে বেশি মজুরি পাওয়া সম্ভব বা ওই শ্রমিকটি উপকৃত হবে। সেহেতু আমি এখানে দুটি মেথডই বের করব মজুরি। তো বন্ধুরা, আমি প্রথমে লিখলাম গ্রান্টেড আওয়ারলি ওয়েজেস, আওয়ার্স রেট টাকা, এটা হচ্ছে পিস ওয়েজেস, ইউনিট রেট টাকা। দেখো বন্ধুরা, লিখলাম প্রথম ইউসুফ। এখন দেখো বন্ধুরা, এই যে গ্রান্টেড আওয়ারলি ওয়েজেস, এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে ওই প্রতিষ্ঠানের যে গ্রান্টেড সময় আছে সেটি হচ্ছে 40 ঘন্টা। অর্থাৎ দেখো বন্ধুরা, আমি প্রথমে দেখব গ্রান্টেড সময় কত আছে। এখন দেখো বন্ধুরা, এই প্রতিষ্ঠান একদিনে কাজ করে 8 ঘন্টা, এটা হচ্ছে ওদের
অনুমোদিত সময় যা তারা ধার্য করে রেখেছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম বা গ্রান্টেড টাইম। তো দেখো বন্ধুরা, বা অ্যালাউড টাইম। আর যদি তারা একদিনে কাজ করে 8 ঘন্টা, সপ্তাহে কাজ করবে 5 দিন, তাহলে চলে আসে 40 ঘন্টা। এটা হচ্ছে ওদের গ্রান্টেড টাইম বা অ্যালাউড টাইম বা স্ট্যান্ডার্ড টাইম। তো আমি লিখলাম প্রত্যেকের জন্য 40 ঘন্টা 40 ঘন্টা 40 ঘন্টা 40 ঘন্টা, কারণ প্রত্যেককে তো এই সময়টা দেয়া আছে স্ট্যান্ডার্ড রূপে। এখন দেখো বন্ধুরা, এখানে আমার স্ট্যান্ডার্ড আওয়ারলি রেট বা রেট পার আওয়ার হচ্ছে 4 টাকা প্রত্যেকের জন্য। তবে দেখো বন্ধুরা, আমি গুণ করলাম 40 গুণ 4 চলে আসে 160 টাকা, 160 টাকা, 160 টাকা এবং 160 টাকা। দেখো বন্ধুরা, এই যে গ্রান্টেড আওয়ারলি ওয়েজেস, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের মজুরি একই পরিমাণ হয়, বোনাস পাওয়া ব্যতীত। কারণ এইখানে আমাকে দেখতে হবে যে কতটা সময় অ্যালাউ করা আছে। আমি সেই অ্যালাউকৃত সময়কে গুণ দিব রেট দ্বারা। আমার এখানে এক সপ্তাহে কাজ হবে মোট 40 ঘন্টা, এটা হচ্ছে প্রতিষ্ঠানের অনুমোদিত সময়। আর 1 ঘন্টার জন্য পাচ্ছি আমি 4 টাকা, তাহলে হবে 40 গুণ 4 160 টাকা। এরা প্রত্যেকে পাবে। তো বন্ধুরা, এখানে বোনাসের কোনো বিষয় নেই, তো সেহেতু আমি এটুকু হচ্ছে আবার ওয়েজেস। তো বন্ধুরা, এবার দেখো আমি দেখব পিস ওয়েজেস, অর্থাৎ তারা কতটুক পণ্য উৎপাদন করেছে এবং সেই পণ্যের জন্য তারা কত টাকা পেতে পারে। লিখলাম ইউনিট। দেখো বন্ধুরা, প্রথমে আছে ইউসুফ, যে উৎপাদন করেছে 380 ইউনিট। এবার হচ্ছে বেলাল, যে উৎপাদন করেছে 420 ইউনিট। এবার হচ্ছে মেহবুব, যে উৎপাদন করলো 480 ইউনিট। এবার হচ্ছে সৌরভ, যে উৎপাদন করলো 410 ইউনিট। এবার দেখো বন্ধুরা, রেট আমি বের করেছিলাম রেট পার ইউনিট, অর্থাৎ 1 ইউনিটের জন্য সে পাচ্ছে 40 পয়সা বা 0.40। তো দেখো বন্ধুরা, যদি 1 ইউনিট পণ্য উৎপাদনের জন্য পায় 40 পয়সা, তাহলে 380 ইউনিট পণ্য উৎপাদনের জন্য কত টাকা পাবে, অর্থাৎ 380 গুণ 40 পয়সা বা 0.40, তাহলে চলে আসে 152। এবার হচ্ছে 420 গুণ 0.40, চলে আসে 192। এবার হচ্ছে 480 গুণ 0.40, চলে আসে 168। এবার হচ্ছে 410 গুণ 0.40, চলে আসে 164। এবার দেখো বন্ধুরা, এবার আমি দেখব যে কোন শ্রমিক কোন মেথডে সব থেকে বেশি পরিমাণ উপকৃত হয় বা সব থেকে বেশি মজুরি পায়। দেখো বন্ধুরা, এই যে ইউসুফ, যদি উনি মজুরি পায় পিস ওয়েজেস, অর্থাৎ সে যতটা পণ্য উৎপাদন করলো সেই অনুসারে, তবে তার মজুরি হয় 152 টাকা। কিন্তু যদি এই ইউসুফকে দেয়া হয় গ্রান্টেড আওয়ারে, তবে সে মজুরি পায় 160 টাকা। অর্থাৎ আমি এটি বলতেই পারি যে এই ইউসুফের জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে গ্রান্টেড আওয়ারলি ওয়েজেস, কারণ এই ক্ষেত্রে সে সব থেকে বেশি পরিমাণ মজুরি পাচ্ছে। তো আমি লিখলাম এখানে 160 টাকা। আর এই প্রতিষ্ঠান যদি ফলো করে গ্রান্টেড টাইমের সিস্টেম, তবে সে অবশ্যই যেই মেথডে সব থেকে বেশি মজুরি পাবে শ্রমিকগণ, সেই মেথডই কিন্তু ফলো করবে। তো দেখো বন্ধুরা, যেহেতু এখানে গ্রান্টেড আওয়ারলি ওয়েজেসে পাচ্ছে 160 টাকা, তো সেহেতু ওই প্রতিষ্ঠান ইউসুফকে দিবে 160 টাকা। এবার হচ্ছে বেলাল, যদি ওকে দেয়া হয় গ্রান্টেড আওয়ারলি ওয়েজেস সিস্টেমে, তবে ও পাচ্ছে 160 টাকা। কিন্তু যদি ওকে দেয়া হয় পিস ওয়েজেস বা পিস রেটে, তবে সে পাচ্ছে 192 টাকা। আর যেহেতু পিস রেটে বেলাল বেশি হয় উপকৃত বা বেশি মজুরি পায়, সেহেতু তাকে দেয়া হবে পিস রেট মেথডে বা পিস ওয়েজে। এবার দেখো বন্ধুরা, মেহবুব, যদি মেহবুবকে দেয়া হয় গ্রান্টেড আওয়ারলি ওয়েজেস, তবে সে পাচ্ছে 160 টাকা। কিন্তু যদি তাকে দেয়া হয় পিস রেট মেথডে, তবে সে পাচ্ছে 168 টাকা। আর যেহেতু পিস রেট মেথড মেহবুবের জন্য সব থেকে বেস্ট বা বেশি মজুরির কারণ, সেহেতু তাকে দেয়া হবে পিস রেট মেথডে। এবার হচ্ছে লাস্ট সৌরভ, যদি তাকে দেয়া হয় গ্রান্টেড আওয়ারলি ওয়েজে, তবে সে পাচ্ছে 160 টাকা। কিন্তু যদি তাকে দেয়া হয়
পিস রেট মেথডে, তবে সে পাচ্ছে 164 টাকা। তো দেখো বন্ধুরা, যেহেতু এই যে সোহরাব, তার জন্য সব থেকে বেশি মজুরি হবে পিস রেট মেথডে, তো সেহেতু তাকে দিবে ওই প্রতিষ্ঠান পিস রেট মেথড অনুসারে। দেখো বন্ধুরা, আমি একটি বিষয় লিখে দিয়েছিলাম বাংলাতে বেসিক ক্লাসে, সেটি ছিল যদি কোনো শ্রমিক প্রমাণ উৎপাদনের চেয়ে কম পণ্য উৎপাদন করে তবে তাকে দেয়া উচিত গ্রান্টেড আওয়ারলি মেথডে। আর যদি কোনো শ্রমিক প্রমাণ উৎপাদনের চেয়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করে তবে তাকে দেয়া উচিত পিস রেট মেথডে। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু ইউসুফ, এখন দেখো বন্ধুরা, এইখানে আমার এই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড প্রোডাকশন বা প্রমাণ উৎপাদন ছিল 400 ইউনিট, কারণ এই প্রতিষ্ঠানটি এটি নির্ধারণ করেছিল যে আমার এক সপ্তাহে একজন স্বাভাবিক শ্রমিক উৎপাদন করতে পারে 400 ইউনিট। এটা হচ্ছে এর স্ট্যান্ডার্ড বা প্রমাণ উৎপাদন। যদি এর থেকে কম উৎপাদন করে কোনো শ্রমিক তবে তাকে দেয়া উচিত গ্রান্টেড আওয়ারলি ওয়েজে। আর যদি কোনো শ্রমিক এর থেকে বেশি উৎপাদন করে তবে তাকে দেয়া উচিত পিস রেট মেথডে। প্রথমে ইউসুফ, এই ইউসুফ উৎপাদন করলো 380 ইউনিট, অর্থাৎ তার এখানে প্রমাণ উৎপাদনের চেয়ে কম পণ্য উৎপাদন করলো, অর্থাৎ তার এখানে প্রকৃত উৎপাদন প্রমাণ উৎপাদনের থেকে ছোট। তো বন্ধুরা, সেহেতু তাকে দেওয়া উচিত গ্রান্টেড আওয়ারলি ওয়েজে, কারণ এখানে তার প্রকৃত উৎপাদন প্রমাণ উৎপাদনের থেকে কম। আর দেখো বন্ধুরা, বেলাল, সে উৎপাদন করলো 420 ইউনিট, অর্থাৎ এখানে কিন্তু বেলালের উৎপাদন প্রমাণ উৎপাদনের থেকে বেশি, সুতরাং তাকে দেওয়া উচিত পিস রেট মেথডে বা একক প্রতি পণ্য উৎপাদন পদ্ধতিতে। মেহবুব, তারও কিন্তু উৎপাদন প্রমাণ উৎপাদনের থেকে বেশি, তাই তার ক্ষেত্রেও পিস রেট মেথড প্রযোজ্য। সোহরাব, তারও কিন্তু উৎপাদন স্ট্যান্ডার্ড প্রোডাকশনের থেকে বেশি, তো সেহেতু তাকেও দেওয়া উচিত পিস রেট মেথডে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার প্রথম মেথডের সমাধান। এবার দেখো বন্ধুরা, তুমি চাইলে এটিকে শর্টকাটেও করতে পারো, অর্থাৎ তুমি এখানে এইভাবে দুটি অংশ না করে তুমি একবারে কিন্তু সব বের করতে পারো। অর্থাৎ তুমি শুধুমাত্র এই ইউসুফের ক্ষেত্রে লিখবা 40 গুণ 4 সমান 160, এটা ওয়েজেস। আর এই বেলাল, মেহবুব এবং সোহরাব, এই ক্ষেত্রে তুমি লিখবা 420, 480, 410 ইন্টু 0.40, 0.40, 0.40, তারপর লিখবা 192, 168, 164। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এত বিস্তারিত একটু ব্যাখ্যা দিলাম। এখন দেখো বন্ধুরা, এবার আমি করব টেইলরস ডিফারেন্সিয়াল মেথড। তো বন্ধুরা, আমি এখন করব টেইলরস ডিফারেন্সিয়াল পিস রেট মেথড। তো এই ক্ষেত্রে আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে এই যে টেইলর, টেইলর, সে নির্ধারণ করলো যে যদি একজন ব্যক্তি বা একজন শ্রমিক স্ট্যান্ডার্ড প্রোডাকশনের থেকে বেশি পণ্য উৎপাদন করে তবে সে অধিক পরিমাণে মজুরি পাবে, আর যদি সে স্ট্যান্ডার্ড প্রোডাকশনের থেকে কম পণ্য উৎপাদন করে তবে সে কম মজুরি পাবে। তো এই জন্য আমি বলেছিলাম যে আমার প্রয়োজন হবে একটি ইফিসিয়েন্সি রেট, অর্থাৎ তাদের দক্ষতা, তাদের কাজের দক্ষতা কতটুকু। দেখো বন্ধুরা, আমি এখানে লিখলাম ক্যালকুলেশন ফর ওয়েজেস আন্ডার টেইলরস ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। আমি এখানে বের করব ইফিসিয়েন্সি। দেখো বন্ধুরা, এই যে দক্ষতা, এটি বের করার দুটি নিয়ম আছে আমি বলেছিলাম, একটি হচ্ছে প্রোডাকশন বেসিস আর একটি হচ্ছে ইউনিট বেসিক্স। যেহেতু এখানে প্রশ্নপত্রে সকল শ্রমিকের উৎপাদনকৃত প্রোডাকশনের পরিমাণ দেয়া আছে,
সেহেতু আমি এখানে ইউজ করব প্রোডাকশন বেসিস। সূত্র হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন ভাগ স্ট্যান্ডার্ড প্রোডাকশন গুণ 100। প্রথম হচ্ছে ইউসুফ। এই ইউসুফ বাস্তবে উৎপাদন করলো 380 ইউনিট, কিন্তু আমার প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড মান ছিল 400 ইউনিট গুণ 100, চলে আসে 95%। বেলাল সে উৎপাদন করলো 420 ইউনিট, অথচ আমার এই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড মান ছিল 400 ইউনিট গুণ 100, চলে আসে 105%। এটা হচ্ছে ওর এফিসিয়েন্সি বা দক্ষতার পরিমাণ। তো দেখো বন্ধুরা, মেহবুব যে উৎপাদন করেছে 480 ইউনিট, অথচ এই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 400 ইউনিট ইন্টু 100, 120% হচ্ছে ওর কাজের দক্ষতা। সোহরাব এর অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 410 ইউনিট, আর এই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 400 ইউনিট ইন্টু 100, তাহলে চলে আসে 102.50%। এটা হচ্ছে এফিসিয়েন্সি। তো দেখো বন্ধুরা, আমি এখানে লিখলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এখানে আমি লিখলাম অ্যাকচুয়াল প্রোডাকশন, আমি এখানে লিখলাম রেট পার ইউনিট, এটা হচ্ছে আমার মোট ওয়েজেস। এবার দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে কিন্তু একটি মান দেয়া আছে, সেটি হচ্ছে কত পার্সেন্ট বেতন তারা পাবে। দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে কিন্তু অবশ্যই একটি রেট দেয়া আছে, অর্থাৎ প্রশ্নপত্রে দেয়া আছে যদি কোনো ব্যক্তি স্ট্যান্ডার্ড প্রোডাকশন থেকে কম পণ্য উৎপাদন করে তবে সে কত টাকা মজুরি পাবে, আর যদি কোনো ব্যক্তি স্ট্যান্ডার্ড প্রোডাকশনের বরাবর বা তার থেকে বেশি পণ্য উৎপাদন করে তবে সে কত পার্সেন্ট মজুরি পাবে। এখানে লেখা আছে যে 75% অফ পিস রেট বিলো স্ট্যান্ডার্ড। দেখো বন্ধুরা, স্ট্যান্ডার্ড হচ্ছে 400 ইউনিট বা 100%। যদি কোনো ব্যক্তির কাজের দক্ষতা হয় 100%, বা যদি কোনো ব্যক্তি এই 400 ইউনিট পণ্য উৎপাদন করে তবে তার কাজের দক্ষতা হচ্ছে 100%। তো এখানে বলা আছে যে যদি কোনো ব্যক্তি এই 100% এর চেয়ে কম, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই 400 থেকে কম পণ্য উৎপাদন করে তবে সে পাবে 75% মজুরি। আর বলা আছে যদি কোনো ব্যক্তি 400 ইউনিট বা 100% এর থেকে বেশি পণ্য উৎপাদন করে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই 400 হতে বেশি পণ্য উৎপাদন করে, বা যদি কোনো ব্যক্তি 400 সমান সমান 400 ইউনিট পণ্য উৎপাদন করে, তো অর্থাৎ যদি কারো কাজের দক্ষতা হয় 100% বা তার থেকে বেশি, তবে সে পাবে 125% রেটে মজুরি। তবে এখানে লিখলাম ফর বিলো স্ট্যান্ডার্ড, অর্থাৎ যারা 100% এর নিচে কাজ করে, অর্থাৎ যাদের ইফিসিয়েন্সি রেট 100% এর নিচে বিলো, তো তারা পাচ্ছে 75%। আমার এখানে রেট পার ইউনিট বা প্রতি ইউনিটের মজুরি হচ্ছে 0.40 পয়সা বা 0.40 ইন্টু 75%, তাহলে চলে আসে 0.30। আর যারা কাজ করবে 100% দক্ষতা বা তার থেকে বেশি, অর্থাৎ যাদের ইফিসিয়েন্সি রেট 100% বা তার থেকে বেশি, তারা পাচ্ছে 125%, অর্থাৎ 0.40 ইন্টু 125%, তাহলে চলে আসে 0.50। এবার দেখো বন্ধুরা, আমি লিখলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অর্থাৎ কতটা পণ্য ধার্য করা হয়েছে ওই সপ্তাহে তৈরি করার জন্য, সেটি হচ্ছে 400 ইউনিট প্রত্যেকের জন্য। এখন দেখতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন, বাস্তবে কতটা পণ্য তৈরি করেছে। ইউসুফ তৈরি করেছে 380 ইউনিট, বেলাল তৈরি করেছে 420 ইউনিট, মেহবুব তৈরি করেছে 480 ইউনিট, আর সোহরাব তৈরি করেছে 410 ইউনিট। এখন দেখবো কার কত রেট। দেখো বন্ধুরা, ইউসুফ তার ইফিসিয়েন্সি হচ্ছে
95%, অর্থাৎ সে কিন্তু এখানে বিলো দ্য স্ট্যান্ডার্ড মান, অর্থাৎ তার কিন্তু ইফিসিয়েন্সি 100%-এর কম, সুতরাং সে পাচ্ছে 75% টাকা, অর্থাৎ সে পাবে 0.30, অর্থাৎ পাবে 30 পয়সা। লিখলাম 30 পয়সা। দেখো বন্ধুরা, বেলাল, এই বেলালের ইফিসিয়েন্সি হচ্ছে 105%, অর্থাৎ 100%-এর চেয়ে বেশি, সুতরাং সে পাচ্ছে অ্যাভব স্ট্যান্ডার্ড, অর্থাৎ 125%, তাহলে চলে আসে 0.50 বা 50 পয়সা। দেখো বন্ধুরা, এরপরে আছে মেহবুব, যার ইফিসিয়েন্সি রেট 120%, অর্থাৎ এটিও কিন্তু 100%-এর চেয়ে বেশি, সুতরাং সেও পাবে 125% টাকা, অর্থাৎ 0.50 বা 50 পয়সা। দেখো বন্ধুরা, এরপরে আছে সৌরভ, যার ইফিসিয়েন্সি রেট 102.50, অর্থাৎ এও কিন্তু 100%-এর বেশি ইফিসিয়েন্সি রেটে পণ্য উৎপাদন করেছে, সুতরাং সেও কিন্তু পাবে 50 পয়সা। এখন আমি গুণ করলাম, দেখো বন্ধুরা, 380 গুণ 0.30, তাহলে চলে আসে 114 টাকা। এরপর আছে 420 গুণ 0.50, চলে আসে 240 টাকা। এবারে আছে 480 গুণ 0.50, তাহলে চলে আসে 210 টাকা। এবারে আছে 410 গুণ 0.50, তাহলে চলে আসে 205 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার টেইলরস ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অনুসারে প্রত্যেক শ্রমিকের প্রাপ্য মজুরি। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, এরপরে কিন্তু চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমরা দেখব আরেকটি ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেনের বিস্তারিত আলোচনা সমাধানের। তো বন্ধুরা, ক্লাস নং 4 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে এখানেই